where the mind is without fear and the head is held high, where knowledge is free. নমস্কার, আমি মকিতুর রহমান, অক্টোরমণি করোনেশন উচ্চ বিদ্যালয়ের ইতিহাস বিভাগের শিক্ষক। স্টুডেন্টস, আজকে আমি তোমাদের একাদশ শ্রেণীর হরপ্পা সভ্যতা, সামাজিক এবং অর্থনৈতিক জীবন নিয়ে আলোচনা করব। আগের ক্লাসে আমি তোমাদের হরপ্পা সভ্যতার আবিষ্কার, প্রাচীনত্ব, হরপ্পা সভ্যতার বৈশিষ্ট্য এবং হরপ্পা সভ্যতার নগর জীবন নিয়ে বিস্তৃত আলোচনা করেছি। আজকে আমাদের নেক্সট হরপ্পা সভ্যতার উপরে সেকেন্ড যে বিষয়, সেটি হলো তাদের হরপ্পার মানুষের সামাজিক এবং অর্থনৈতিক জীবন কেমন ছিল। আমি আগের দিনই পড়াতে গিয়ে তোমাদের বলেছি, হরপ্পা সভ্যতা প্রাগৈতিহাসিক যুগের সভ্যতা। খনন কার্যের ফলে যে সমস্ত প্রত্নতাত্ত্বিক নিদর্শন আমরা পেয়েছি, সেই সমস্ত প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলি পরীক্ষা নিরীক্ষা করে আমরা হরপ্পা সভ্যতা সম্পর্কে ঐতিহাসিক তথ্য উপাদান সংগ্রহ করে থাকি। হরপ্পা সভ্যতায় প্রাপ্ত যে উপাদানগুলি আমরা পেয়েছি, সেই উপাদানগুলি পরীক্ষা নিরীক্ষা করার পর এই সভ্যতার লোকেদের খাদ্য, পোশাক, গৃহস্থালির সামগ্রী, বাসস্থান কেমন ছিল সে সম্পর্কে আমরা কিছুটা ইঙ্গিত পেয়েছি। আজকে আমরা হরপ্পা সভ্যতার মানুষদের যে সমাজ ব্যবস্থা তা নিয়ে আলোচনা করব। আমি প্রথমেই বলেছি, দেখো, শ্রেণী বৈষম্য। খনন কার্যের ফলে যে উপাদানগুলি আমরা পেয়েছি তা পরীক্ষা করে ঐতিহাসিকরা বলছেন যে হরপ্পা এবং মহেঞ্জোদারোতে সমাজ ব্যবস্থায় শ্রেণী বৈষম্য ছিল। তারা কি দেখে শ্রেণী বৈষম্য ছিল তা অনুমান করছেন। ঐতিহাসিকরা বলছেন যে হরপ্পার ঘর বাড়ি এবং কবরের ধরন দেখে অনুমান করা যায় যে হরপ্পা সমাজ ব্যবস্থায় শ্রেণী বৈষম্য ছিল। এবং তারা বলছেন যে হরপ্পা সভ্যতায় মানুষ তিনটি শ্রেণীতে বিভক্ত ছিল। তিনটি শ্রেণী কি কি? উচ্চবিত্ত, মধ্যবিত্ত নিম্নবিত্ত। তিনটি শ্রেণীতে বিভক্ত।
হরপ্পা সমাজের সবার উপরে ছিল উচ্চবিত্ত শ্রেণী। এই উচ্চবিত্ত শ্রেণী বা প্রথম শ্রেণীতে কারা পড়ে? উচ্চবিত্ত শ্রেণী বা প্রথম শ্রেণীতে পড়তো পুরোহিতরা। পুরোহিতরা হরপ্পার সমাজ ব্যবস্থায় যথেষ্ট ক্ষমতা এবং মর্যাদার অধিকারী ছিলেন। ঐতিহাসিক হুইলার বলছেন যে হরপ্পার সমাজে পুরোহিতদের এই প্রতিপত্তি, পুরোহিতদের এই এত ক্ষমতা, এত মর্যাদা, তার কারণ পুরোহিতরাই ছিলেন হরপ্পার শাসক গোষ্ঠী। তারাই হরপ্পার শাসন করতেন এবং হরপ্পায় এই পুরোহিতদের বলা হতো পুরোহিত রাজা। এই গেল উচ্চবিত্ত। হরপ্পার মধ্যবিত্ত শ্রেণী, দ্বিতীয় শ্রেণীতে ছিল মধ্যবিত্তরা। মধ্যবিত্ত শ্রেণীর মধ্যে কারা কারা পড়ত? মধ্যবিত্ত শ্রেণীর মধ্যে পড়ত বণিক, কারিগর, বুর্জোয়া, যোদ্ধা। এরা মধ্যবিত্ত শ্রেণীর অন্তর্গত ছিল। ঐতিহাসিকরা বলছেন যে হরপ্পার সমাজে সুমের এবং মেসোপটেমিয়ার তুলনায় মধ্যবিত্ত শ্রেণীর সংখ্যা ছিল অনেক বেশি। মধ্যবিত্ত শ্রেণীর সংখ্যা সুমের, মেসোপটেমিয়ার থেকে অনেক বেশি এবং হরপ্পার মধ্যবিত্ত শ্রেণীর মানুষের আর্থিক স্বাচ্ছন্দ্য ছিল অনেক বেশি। তার আর্থিক দিক দিয়ে যথেষ্ট ক্ষমতাশালী ছিলেন হরপ্পার এই মধ্যবিত্ত সম্প্রদায়। তৃতীয়ত, সবার নিচে ছিল নিম্নবিত্ত শ্রেণী, দরিদ্র শ্রমিক এবং কৃষক। এরা নিম্নবিত্ত শ্রেণীর অন্তর্ভুক্ত ছিল এবং সবার নিচে ছিল অগণিত কৃতদাস। এই তিনটি শ্রেণীতে হরপ্পার মানুষ বিভক্ত ছিল। নেক্সট, শ্রেণী শোষণ। কোন ঐতিহাসিক এটা মানতে চান না যে হরপ্পা সভ্যতায় শ্রেণী বৈষম্য ছিল। তারা বলছেন যে হরপ্পায় শ্রেণী বৈষম্য ছিল না, হরপ্পায় যেটা ছিল সেটা হচ্ছে শ্রেণী শোষণ। সমাজের প্রথম দুই শ্রেণীর মানুষ, উচ্চবিত্ত এবং মধ্যবিত্ত, প্রথম দুই শ্রেণীর মানুষ দরিদ্র শ্রেণীর লোকেদের শোষণ করত, নিম্ন শ্রেণীর লোকেদের শোষণ করত। তারা দরিদ্র শ্রেণীর লোকেদের দিয়ে পরিশ্রম সাধ্য যত কাজ, সেই পরিশ্রম সাধ্য কাজগুলি করিয়ে নিত এবং এই দরিদ্র লোকেদের সেবা নিয়ে তারা আরাম আয়েসের দিন কাটাত। এই নিম্ন শ্রেণীর লোকেরা এরাই কি করতো? চাষবাস করত, শস্য মাড়াই করত, ভার বহন করত এবং এরাই পয় প্রণালী পরিষ্কার, শহরের ময়লা পরিষ্কার, শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, এই সমস্ত কাজগুলো এই নিম্ন শ্রেণীর লোকেরা করত। ঐতিহাসিকরা বলছেন যে হরপ্পায় যথেষ্ট কৃষিজ ফসল উৎপন্ন হতো, কিন্তু তা ভোগ করার অধিকার উৎপাদনকারী ছিল না। ভোগ করার অধিকার উৎপাদনকারীর ছিল না। কি করতো? শাসক শ্রেণীর লোকেরা উদ্বৃত্ত ফসল উৎপাদনকারীর কাছ থেকে কেড়ে নিয়ে তারা শস্য গোলায়, শস্যাগারে সেগুলোকে মজুত রাখত, শস্যাগারে মজুত রেখে দিত সেগুলো। এবং হরপ্পার শাসক গোষ্ঠী তৃতীয় শ্রেণীর লোকেদের উপরে যথেষ্ট আধিপত্য বিস্তার করত। ঐতিহাসিকরা বলছেন যে হরপ্পার যারা শাসক গোষ্ঠী, হরপ্পার শাসক গোষ্ঠী তামার তৈরি এক বিশেষ ধরনের ধারালো অস্ত্রের অধিকারী ছিলেন। এই অস্ত্র দেখে সাধারণ হরপ্পাবাসী তারা ভয় পেত এবং এই অস্ত্র দেখেই তারা নিম্ন শ্রেণীর লোকেদের দমিয়ে রাখত। নিম্ন শ্রেণীর লোকেদের সর্বদাই ভয়ের পরিবেশ, ভীতির পরিবেশ তৈরি করে রাখত। এই হলো শ্রেণী শোষণ। নেক্সট হচ্ছে খাদ্য। হরপ্পার সমাজ ব্যবস্থা ছিল, অর্থনীতির মূল ভিত্তি ছিল কৃষিকাজ।
এখানকার মানুষ যেহেতু তাদের কৃষিকাজই ছিল মূল জীবিকা, তারা আমিষ এবং নিরামিষ দু ধরনের খাদ্যই তারা গ্রহণ করত। আমিষ জাতীয় নিরামিষ জাতীয় খাবারের মধ্যে প্রধান ছিল গম এবং যব। গম আর যব ছিল তাদের প্রধান খাদ্য। গম আর যব ছাড়া রাই, সরিষা, তিসি, তিল, খেজুর, মটর, বাদাম, নানান রকমের ফলমূল, শাকসবজি এগুলো তারা খাদ্য হিসেবে গ্রহণ করত। তাদের আমিষ জাতীয় খাবারের মধ্যে কি ছিল? আমিষ জাতীয় খাবারের মধ্যে ছিল তোমার মাছ, ডিম, মাংস, পশু এবং পাখি, হাঁস, মুরগি এবং বিভিন্ন পশুর মাংস তারা খাদ্য হিসেবে গ্রহণ করত। এছাড়া দুধ এবং দুধের তৈরি নানান জাতীয় খাদ্যদ্রব্য তাদের অত্যন্ত পছন্দের ছিল। এই ছিল তাদের খাদ্যাভ্যাস। নেক্সট হচ্ছে পশুপালন। হরপ্পার মানুষ গরু, ছাগল, ভেড়া, উট, মহিষ, গাধা, শূকর এ সমস্ত পশুকে তারা প্রতিপালন করত। এই সমস্ত পশুগুলি ছিল তাদের গৃহপালিত পশু। এই পশুগুলির মধ্যে কিছু পশু তারা কৃষিকাজে লাগাতো, কিছু পশু তারা খাদ্যের প্রয়োজনে ব্যবহার করত। মহিষ, ষাঁড় এগুলোকে তারা ভার বহন এবং চাষের কাজে লাগাতো, এবং বাকি পশুগুলোকে তারা খাদ্যের জন্য গ্রহণ করত। হরপ্পার মানুষেরা ঘোড়ার ব্যবহার জানতো না বলে ঐতিহাসিকরা মনে করে। ঘোড়া ব্যবহার তারা জানতো না। আর্যরা আসার পরে আর্যদের কাছ থেকে আমরা ঘোড়ার ব্যবহার শিখেছি, এবং ঐতিহাসিকরা বলছেন যে ঘোড়ার ব্যবহার আর্যদের জীবনকে গতিময় করে তুলেছিল। নেক্সট, পোশাক ও অলংকার। হরপ্পার মানুষ সুতি ও পশমের পোশাক পরত। পোশাকের দুটি অংশ ছিল, তারা শরীরের ঊর্ধ্বাংশ এবং নিম্নাংশের জন্য দুই খণ্ড পোশাক পরত। নারী পুরুষ উভয় লম্বা লম্বা চুল রাখত। পুরুষ এবং নারী উভয় অলংকার পরত। পুরুষের অলংকারের মধ্যে কি ছিল? বালা, দুল, হার, এগুলো ছিল পুরুষদের অলংকার। মেয়েদের অলংকারের মধ্যে ছিল চুড়ি, দুল, কানপাশা, নথ, বিছে, কোমরবন্ধ, হার, এগুলো মেয়েদের পোশাক হিসেবে ব্যবহার করা হতো। এবং ফুল ছিল হরপ্পার মানুষের অত্যন্ত পছন্দের। তারা মাথায় যে খোপা বাঁধত, সেই খোপাতে নানান ধরনের সুগন্ধি ফুল তারা দিত। বলা হয় যে হরপ্পার উত্তরসূরি হচ্ছে দক্ষিণ ভারতের মানুষেরা। ওই জন্য দেখবে তোমরা যে দক্ষিণ ভারতের মেয়েদের ফুল কিন্তু অত্যন্ত প্রিয়, এবং তারা খোপায় ফুল ব্যবহার করে। নেক্সট, গৃহস্থালির সামগ্রী। হরপ্পার মানুষ মাটি, পাথর, তামা, ব্রোঞ্জ এ সমস্ত ধাতু দিয়ে তারা আসবাবপত্র এবং গৃহস্থালির নানান রকমের সরঞ্জাম তারা ব্যবহার করত। তাদের গৃহস্থালির সরঞ্জামের মধ্যে উল্লেখযোগ্য কি কি ছিল? গৃহস্থালির সরঞ্জামের মধ্যে উল্লেখযোগ্য ছিল থালা, বাটি, জগ, ঘটি, ছুরি, কাঁচি, সূঁচ, চেয়ার, টেবিল, টুল, মাদুর, এ সমস্ত আসবাবপত্রের সমস্ত সরঞ্জাম তারা ব্যবহার করত। হরপ্পার মানুষ তামা এবং ব্রোঞ্জের তৈরি উন্নত ধারালো অস্ত্রশস্ত্র ব্যবহার করত। তাদের অস্ত্রের মধ্যে অন্যতম কি ছিল? অস্ত্রের মধ্যে অন্যতম ছিল তীর, ধনুক, কুঠার, বর্ষা, এগুলো ছিল তাদের
ব্যবহৃত অস্ত্রের মধ্যে অন্যতম। আমোদ প্রমোদ, নানান ধরনের আনন্দ অনুষ্ঠানে যোগ দিয়ে হরপ্পার মানুষ অবসর বিনোদন করত। হরপ্পার খনন কার্যের ফলে হরপ্পার শিশুদের ব্যবহৃত একাধিক খেলনা পাওয়া গেছে। শিশুদের ব্যবহৃত কি পাওয়া গেছে না, শিশুদের ব্যবহৃত নানা ধরনের খেলনা, পুতুল, মূর্তি, ঝুমঝুমি, শিশুদের ব্যবহৃত এ সমস্ত খেলনা আমরা পেয়েছি। এছাড়া হরপ্পার মানুষ বিনোদনের অঙ্গ হিসেবে কি কি জিনিসকে তারা বেছে নিয়েছিল? বিনোদনের অঙ্গ হিসেবে তারা বেছে নিয়েছিল নৃত্যগীত, পাশা খেলা, রথ চালনা, ষাঁড়ের লড়াই, এ সমস্ত খেলাধুলোকে তারা বিনোদনের অঙ্গ হিসেবে বেছে নিয়েছিল। নেক্সট হচ্ছে শিলমোহর। হরপ্পা এবং মহেঞ্জোদারোতে প্রায় 2000 শিলমোহর পাওয়া গেছে। 2000 শিলমোহর পাওয়া গেছে। ঐতিহাসিকরা বলছেন যে এই যে শিলমোহরগুলো, এগুলো মুদ্রার বিকল্প হিসেবে ব্যবহার করত। এই শিলমোহরগুলি ব্যবসা বাণিজ্যের জন্য ব্যবহার করা হতো এবং হরপ্পার এই শিলমোহর তোমার সুমের এবং মেসোপটেমিয়ায়, সুসা এবং মেসোপটেমিয়ায় বিভিন্ন নগরে হরপ্পায় মানুষের ব্যবহৃত শিলমোহর পাওয়া গেছে। এর থেকে ঐতিহাসিকরা অনুমান করছেন যে সুমের, মেসোপটেমিয়ার সাথে হরপ্পার বৈদেশিক বাণিজ্য প্রচলিত ছিল, এদের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক ছিল। এই শিলমোহরগুলিতে নানা ধরনের জলযান এবং জীবজন্তুর ছবি আঁকা থাকত। এই শিলমোহরগুলিকে তারা মুদ্রার বিকল্প হিসেবে ব্যবহার করত। এগুলিকে তারা ব্যবসা বাণিজ্যের কাজে লাগাত। নেক্সট হচ্ছে লিপি। খনন কার্যের ফলে হরপ্পায় যে শিলমোহরগুলো আমরা পেলাম, 2000 শিলমোহর পেয়েছি বললাম, এই শিলমোহরগুলিতে লিপি উৎকীর্ণ করা থাকতো। এই লিপিগুলিকে বলা হচ্ছে সিন্ধু লিপি। এই সিন্ধু লিপি, এই লিপিগুলি সুমেরীয় হায়ারোগ্লিফ লিপির মতো দেখতে। এরকম আমরা 270টি অক্ষর পেয়েছি। 270টি আমরা অক্ষর পেয়েছি। কিন্তু দুঃখের বিষয়, হরপ্পার মানুষের এই যে লিপি, সিন্ধু লিপি, বহু চেষ্টা করার পরেও এই লিপির পাঠোদ্ধার করা আজ পর্যন্ত সম্ভব হয়নি। এই লিপির পাঠোদ্ধার করতে পারলে হরপ্পার সমাজ ব্যবস্থা সম্পর্কে, হরপ্পার মানুষজন সম্পর্কে আমরা আরো বহু তথ্য পাব। নেক্সট হচ্ছে নারীর অবস্থা। হরপ্পার সমাজ ব্যবস্থা ছিল মাতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থা। সমাজে নারীদের যথেষ্ট মর্যাদা ছিল। সমাজে নারীদের যথেষ্ট মর্যাদা এবং তারা যথেষ্ট স্বাধীনতা ভোগ করত। হরপ্পায় খনন কার্যের ফলে বেশ কিছু নৃত্যরত অর্ধনগ্ন নারী মূর্তি পাওয়া গেছে। এই নারী মূর্তিগুলি প্রমাণ করে যে হরপ্পার সমাজে মেয়েদের যথেষ্ট স্বাধীনতা ছিল। তা না হলে নাচ গান এগুলো তাদের পক্ষে সম্ভব ছিল না। এই হলো তোমার হরপ্পার মানুষের সামাজিক জীবন। এরপরে আছে হরপ্পার মানুষের অর্থনৈতিক জীবন। প্রথম কৃষি, দ্বিতীয়
পশুপালন, তৃতীয় শিল্প, 4 নম্বর ব্যবসা বাণিজ্য। হরপ্পার মানুষের তাদের যে সমস্ত অর্থনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে, যে সমস্ত অর্থনৈতিক কাজকর্মের সঙ্গে তারা যুক্ত ছিল, তার প্রধান দিক ছিল 4টা। এই প্রধান 4টি দিক কি কি? একটা হচ্ছে কৃষি, একটি পশুপালন, একটি শিল্প এবং অপরটি হচ্ছে ব্যবসা বাণিজ্য। প্রথম পার্ট আছে কৃষি। হরপ্পার সমাজ ব্যবস্থা ছিল কৃষি নির্ভর। হরপ্পার মানুষ কৃষিকাজের সাথে যুক্ত ছিল। তারা যে কৃষিকাজের সঙ্গে যুক্ত ছিল তার প্রমাণ আমরা কি পেয়েছি না, হরপ্পার একটা অন্যতম কেন্দ্র কালীবঙ্গাল, যেটি বর্তমানে রাজস্থানে অবস্থিত। এই কালীবঙ্গানে খনন কার্যের ফলে একটি কাঠের লাঙ্গল পাওয়া গেছে। ঐতিহাসিকরা বলছেন যে কাঠের লাঙ্গল পাওয়া গেছে, সেই লাঙ্গলটি কারা চালাতো? সেই লাঙ্গলটি চালাতো তোমার, লাঙ্গলটি টানতো হরপ্পার মানুষেরা, এই লাঙ্গল টানত। হরপ্পার প্রধান কৃষিজ ফসল ছিল কি না, হরপ্পার প্রধান কৃষিজ ফসল ছিল গম, জব, তুলা এবং তিল। এই 4টি ছিল তাদের প্রধান কৃষিজ ফসল। এই 4টি ফসল ছাড়া গম, জব, তিল, তুলা, এই 4টি ফসল ছাড়া তারা রাই, সরিষা, বাদাম, খেজুর, এই সমস্ত নানান রকমের শাকসবজি, ফলমূল, এ সমস্ত ফসল তারা উৎপন্ন করত। লোথাল এবং রংপুর এই 2টি কেন্দ্রে, লোথাল গুজরাটে, লোথাল এবং রংপুর এই 2টি কেন্দ্রে ধান চাষ করা হতো বলে ঐতিহাসিকরা অনুমান করেছেন। তবে কারো কারো মতে হরপ্পার মানুষেরা ধান চাষ জানত না। এই হলো তোমার হরপ্পার কৃষিজ ফসল। নেক্সট, পশুপালন। হরপ্পার মানুষ খাদ্যের প্রয়োজন কি কি পশুপালন করত? তারা খাদ্যের প্রয়োজনে ছাগল, ভেড়া, উট, শূকর, গরু, এ সমস্ত পশুকে তারা পালন করত। তারা কৃষিকাজের জন্য মহিষ, ষাঁড়, উট, গাধা তারা কৃষিকাজ এবং ভার বহনের জন্য ব্যবহার করত। এগুলোকে তারা চাষ কাজে লাগাত। এছাড়া বাড়িতে তারা শখ করে কুকুর এবং বিড়াল পুষত, এবং সেই অর্থে কুকুর এবং বিড়ালও ছিল তাদের গৃহপালিত পশু। এই সমস্ত পশু ছাড়া তারা শখ করে নানান ধরনের পাখিকে তারা বাড়িতে পুষত। এই ছিল তাদের তোমার পশুপালন। এরপর হচ্ছে শিল্প। হরপ্পার মানুষ নানাবিধ কুটির শিল্পের সঙ্গে যুক্ত ছিল। তাদের প্রধান প্রধান কুটির শিল্পগুলি কি কি? তাদের প্রধান প্রধান কুটির শিল্পগুলি হলো মৃৎশিল্প নাম্বার 1, বয়ন শিল্প, কাষ্ঠ শিল্প, প্রস্তর শিল্প, চুনাপাথর শিল্প, হাতির দাঁতের তৈরি নানান ধরনের জিনিস, এ সমস্ত শিল্পের সঙ্গে, কাজকর্মের সঙ্গে তারা যুক্ত ছিল। নেক্সট হচ্ছে ব্যবসা বাণিজ্য। হরপ্পার মানুষ ব্যবসা বাণিজ্যের অত্যন্ত দক্ষ ছিল, এবং হরপ্পার বণিকদের বলা হতো পণিক। বণিকদের বলা হতো পণিক। হরপ্পার বণিকরা অভ্যন্তরীণ এবং বৈদেশিক উভয় প্রকার বাণিজ্যের সঙ্গেই তারা যুক্ত ছিল। তারা দেশের ভেতরে এবং দেশের বাইরে উভয় বাণিজ্যের সঙ্গে যুক্ত ছিল। তারা দেশের বাইরে কোন কোন দেশের সঙ্গে বাণিজ্য করত? সুমের, মেসোপটেমিয়া, ব্যাবিলন, পারস্য, আফগানিস্তান, বালুচিস্তান, এই সমস্ত দেশগুলির সঙ্গে তারা ব্যবসা বাণিজ্য করত।
এবং এই সমস্ত দেশগুলির সঙ্গে তাদের যে ব্যবসা বাণিজ্য করতো তার প্রমাণ কি? হরপ্পার বেশ কিছু শিলমোহরে সেখানে জাহাজ, নৌকো, মাস্তুল, পাল এ সমস্ত জিনিসপত্রের ছবি পাওয়া গেছে বেশ কিছু শিলমোহরে। ঐতিহাসিকরা বলছেন যে শিলমোহরের এই চিত্র প্রমাণ করে যে হরপ্পার মানুষ সমুদ্র বাণিজ্যে দক্ষ ছিল। তারা সমুদ্র পথে দেশ বিদেশের সাথে বাণিজ্য করত এবং লোথাল ছিল তাদের অন্যতম সমুদ্র বন্দর। সে সময় হরপ্পার মানুষের প্রধান আমদানি এবং রপ্তানি দ্রব্য কি ছিল? প্রথমে তারা কি কি রপ্তানি করত সেটা দেখো। তাহলে তারা প্রথমে কি কি রপ্তানি করত? হরপ্পার মানুষ রপ্তানি করত সুতি এবং পশমের পোশাক, নানা ধরনের অলংকার সামগ্রী, হাতির দাঁতের তৈরি জিনিস, ময়ূর, নানা ধরনের মণিমুক্তা, নীলকান্ত মণি, এ সমস্ত দ্রব্য তারা বিদেশে রপ্তানি করত। আর বিদেশ থেকে তারা কি কি আনতো? বিদেশ থেকে তারা আনতো সোনা, রূপা, তামা, সীসা, চুনাপাথর, চীনামাটি, এ সমস্ত জিনিস তারা বিদেশ থেকে নিয়ে আসত। এই হলো হরপ্পার মানুষের সামাজিক এবং অর্থনৈতিক কাজকর্ম। লাস্ট আমাদের হরপ্পা সভ্যতার লাস্ট আলোচনা হরপ্পা সভ্যতার ধ্বংসের কারণ। হরপ্পা সভ্যতা আনুমানিক খ্রিস্টপূর্ব 1500 অব্দে হরপ্পা সভ্যতার পতন ঘটে। হরপ্পা সভ্যতার পতনের সময়কাল নিয়ে কোনো ঐতিহাসিকদের মধ্যে কোনো দ্বিমত নেই, কিন্তু হরপ্পা সভ্যতার পতনের কারণ নিয়ে পণ্ডিতদের মধ্যে মতপার্থক্য রয়েছে। কি কারণে হরপ্পা সভ্যতার পতন ঘটেছিল তা নিয়ে ঐতিহাসিকদের মধ্যে যথেষ্ট বিতর্ক রয়েছে এবং বিভিন্ন ঐতিহাসিক বিভিন্ন কারণের অবতারণা করেছেন। আমরা বিভিন্ন ঐতিহাসিক হরপ্পা সভ্যতার পতনের যে সমস্ত কারণগুলি নিয়ে আলোচনা করেছেন সে সমস্ত কারণগুলি সম্পর্কে আমরা তোমাদের সামনে আলোচনা করব। প্রথম পয়েন্ট, জলবায়ুর পরিবর্তন। হরপ্পা সভ্যতা যেখানে গড়ে উঠেছিল সিন্ধু নদের তীরবর্তী অঞ্চলে, এই অঞ্চলটি একসময় প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হতো এবং ফলে এই অঞ্চলটি কৃষিকার্য যথেষ্ট উন্নত ছিল। প্রচুর বৃষ্টিপাত, পলিগঠিত উর্বর মাটি, এই সমস্ত কারণে মানুষ এই অঞ্চলটাকে তাদের বাসস্থান হিসেবে বেছে নিয়েছিল। পরবর্তীকালে হরপ্পা সভ্যতায় যখন নগর জীবনের সূচনা ঘটে, নগর সভ্যতায় যখন হরপ্পা সভ্যতা পরিণত হয়, সে সময় হরপ্পায় পোড়া ইটের বাড়ি তৈরি শুরু হয়। পোড়া ইটকে পোড়ানোর জন্য প্রয়োজন হয় প্রচুর পরিমাণে কাঠের। এই ইটকে পোড়ানোর জন্য হরপ্পার মানুষ তারা ব্যাপক হারে বৃক্ষ ছেদন করতে থাকে, গাছ কাটতে থাকে। ইট পোড়ানোর কাঠ সংগ্রহের জন্য তারা অঞ্চলটিকে প্রায় বৃক্ষশূন্য করে ফেলে। তার ফলে গাছপালার অভাবে এই অঞ্চলটির বৃষ্টি আস্তে আস্তে কমতে থাকে। ফলে বৃষ্টিপাত কমার ফলে এই অঞ্চলের জলবায়ু মানুষের বসবাসের অনুপযোগী হয়ে ওঠে এবং মানুষ এই অঞ্চলটাকে তাদের বসবাসের অযোগ্য মনে করে তারা অন্যত্র চলে যায়। দ্বিতীয় কারণ, মরুভূমির বিস্তার। আমি কি বললাম তোমাদের, যে ইট পোড়ানোর জন্য হরপ্পার মানুষ নির্বিচারে বৃক্ষ ছেদন করতে থাকে। নির্বিচারে বৃক্ষ ছেদন করার ফলে অঞ্চলটিতে জলীয় বাষ্পের পরিমাণ ধীরে ধীরে কমতে থাকে। জলীয় বাষ্পের পরিমাণ কমে গেলে বৃষ্টিপাতের পরিমাণও কমে যায়। দীর্ঘদিন অনাবৃষ্টির ফলে অঞ্চলটির শুষ্কতা বাড়তে থাকে এবং শুষ্কতা বাড়তে বাড়তে এমন পর্যায়ে পৌঁছয় যে আবহাওয়ার শুষ্কতার কারণে ভূগর্ভস্থ লবণ ভূগর্ভ থেকে উঠে এসে মাটিতে মিশে যায় এবং মাটির লবণাক্ততা বৃদ্ধি পেলে আস্তে আস্তে অঞ্চলটি মরুভূমির গর্ভে
বিলীন হয়ে যায়। এবং ঐতিহাসিকরা বলছেন যে আজকের দিনে রাজস্থানে থর মরুভূমি, এই মরুভূমির অনেকটাই ছিল একসময়ের হরপ্পা বাসীদের বাসস্থান। এইভাবে এই অঞ্চলটি ধীরে ধীরে মরুভূমির গর্ভে বিলীন হয়ে গেলে এখানকার মানুষ অন্যত্র চলে যেতে বাধ্য হয়। তৃতীয়ত, নদীর গতিপথ পরিবর্তন। আমরা জানি কি দীর্ঘ বছরের পর বছর ধরে নদী ক্ষয়কার্যের ফলে ধীরে ধীরে একদিন নদী তার গতিপথ পরিবর্তন করে। সিন্ধু, যমুনা, ইরাবতী, শতদ্রু, ঘরঘরা, এই সমস্ত নদী এবং তার উপনদীগুলো গতিপথ পরিবর্তন করে। ঐতিহাসিকরা বলছেন যে নদীর এই গতিপথ পরিবর্তনের ফলেই হরপ্পা সভ্যতার পতন ঘটে। নদীর গতিপথ পরিবর্তনের কারণে জলের অভাবে সরস্বতী, দৃষদ্বতী, এই যে নদীগুলো, এই নদীগুলো আস্তে আস্তে মাটিতে মিশে যায়। এই নদীগুলোর আর কোনো অস্তিত্ব নাই। শুধু সরস্বতী, দৃষদ্বতী নয়, সিন্ধু নদীতে গতিপথ পরিবর্তন করে এবং সিন্ধু নদের গতিপথ পরিবর্তন হবে। যে মহেঞ্জোদারো একসময় বন্দর হিসেবে অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল, জলের অভাবে মহেঞ্জোদারো বন্দর হিসেবে তার গুরুত্ব হারিয়ে ফেলে। এই মহেঞ্জোদারোর যে গুরুত্ব হারানোর কারণই হচ্ছে সিন্ধু নদীর গতিপথ পরিবর্তন। এভাবে বিভিন্ন নদীর গতিপথ পরিবর্তনের ফলে কি হয় না, অঞ্চলটি নানান অসুবিধার সৃষ্টি হয়। সে কারণে মানুষ এই অঞ্চলটি ছেড়ে দেয়। নেক্সট, ভূমিকম্প। কোনো কোনো ঐতিহাসিক বলছেন যে বারবার ভূমিকম্পের ফলে হরপ্পা সভ্যতার পতন ঘটে। এই অঞ্চলটি ভূমিকম্প প্রবণ। কোনো বড় ভূমিকম্পের ফলে এই অঞ্চলটির পতন ঘটে। তারা কি বলছেন? তারা বলছেন যে খনন কার্যের ফলে দেখা গেছে যে বাড়ির ভেতরে স্তূপীকৃত অনেক মৃতদেহ রয়েছে এবং এই মৃতদেহগুলি সারা শরীরে নানান আঘাতের চিহ্ন রয়েছে। ঐতিহাসিকরা বলছেন যে ভূমিকম্পের ফলে ঘরবাড়ি চাপা পড়ে এই সমস্ত মানুষগুলির মৃত্যু হয় এবং ভূমিকম্পের ফলে ঘরবাড়ি চাপা পড়ার ফলে তাদের দেহে নানান জায়গায় এলোমেলোভাবে আঘাতের চিহ্ন দেখা যাচ্ছে এবং ভূমিকম্পের ফলে মানুষগুলি মারা যাওয়ার ফলে তাদের সৎকার করাও সম্ভব হয়নি। তাই ঐতিহাসিকরা বলছেন যে এই ভূমিকম্পই হরপ্পা সভ্যতার পতনের কারণ। নেক্সট হচ্ছে বন্যা। কেউ কেউ বলছেন যে বন্যা হরপ্পা সভ্যতাকে ভাসিয়ে নিয়ে যায়। ঐতিহাসিক M.R. সাহানি এই মতের সমর্থক। তিনি বলছেন কি যে হরপ্পা এবং মহেঞ্জোদারো এদের সমস্ত নোংরা ময়লা জল গিয়ে পড়তো কোথায়? নদীগুলিতে। নদীগুলিতে শহরের ময়লা জল পতিত হওয়ার ফলে, ফেলার ফলে শহরের সমস্ত ময়লা নদীবক্ষে গিয়ে জমা হয় এবং শহরের ময়লা নদীবক্ষে জমা হওয়ার ফলে বছরের পর বছর ধরে জমা হওয়ার ফলে নদীর নাব্যতা কমতে থাকে, নদীর গভীরতা কমতে থাকে। নদীর গভীরতা কমতে যাওয়ার ফলে নদীর জল ধারণ ক্ষমতা কমে যায়। তাই বর্ষাকালে যখন নদীতে অতিরিক্ত জল এসে পড়তো, নদী সেই জলকে ধরে রাখতে পারত না। তখন কি হতো? নদীর দুকুল প্লাবিত হতো। যে প্লাবন একসময় সিন্ধু বাসীদের কাছে আশীর্বাদ ছিল, সেই প্লাবনই বারবার প্লাবনের ফলে কি হচ্ছে না, হরপ্পা সভ্যতাকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে। ঐতিহাসিকরা বলছেন যে হরপ্পা সভ্যতার 7টি স্তর পাওয়া গেছে এবং এই 7টি স্তরের কারণ কি না, যতবার বন্যা হয়েছে তারা কি করেছে, বন্যার পরে আবার নতুন করে ঘর বাড়ি তৈরি করেছে, আবার বন্যা এসে তাদের ঘর বাড়িকে ভাসিয়ে নিয়ে গেছে, আবার বন্যা চলে গেছে, আবার বাড়ি তৈরি করেছে। এইভাবে বারবার বন্যার ফলে তারা কি করেছে, বাড়িঘর তৈরি করতে করতে একটা সময় কি করেছে, এই অঞ্চলটি ছেড়ে চলে গেছে। খরা, আমি শুরুতেই বলেছি যে ইট পোড়ানো এবং অন্যান্য নানান কারণ, আসবাবপত্র তৈরি করা, এই সমস্ত কারণে আস্তে আস্তে ওই অঞ্চলটিকে গাছ কাটতে থাকে। অঞ্চলটি গাছ কাটার ফলে বৃষ্টিপাতের পরিমাণ ধীরে ধীরে কমতে থাকে। বৃষ্টিপাতের পরিমাণ কমলে সেখানকার তাপমাত্রা বাড়তে থাকে এবং
তাপমাত্রা বাড়তে বাড়তে অঞ্চলটি খরাপ্রবণ অঞ্চলে পরিণত হয়। এই অঞ্চলটি খরাপ্রবণ অঞ্চলে পরিণত হলে এখানকার মানুষের খাদ্যের অভাব দেখা দেয়। তখন তারা বিকল্প বাসস্থানের সন্ধানে ওই অঞ্চলটি ছেড়ে অন্যত্র চলে যায়। নেক্সট হচ্ছে নাগরিক জীবনের অবক্ষয়। কোনো ঐতিহাসিক মনে করছেন যে নাগরিক জীবনের অবক্ষয় হচ্ছে হরপ্পা সভ্যতার পতনের অন্যতম কারণ। তারা বলছেন কি যে নিচের দিকের স্তরগুলি উন্নত নগর জীবনের পরিচয় পাওয়া যায়, কিন্তু উপরের দিকের স্তরগুলিতে নাগরিক জীবনের ধীরে ধীরে অবক্ষয় লক্ষ্য করা যায়। উপর স্তরগুলিতে দেখা যাচ্ছে কি যে উপর স্তরগুলিতে দেখা যাচ্ছে বাড়িঘরগুলি রাস্তা দখল করে নিচ্ছে। উপর স্তরগুলিতে কি দেখে গলিপথগুলো ধীরে ধীরে সংকীর্ণ হয়ে যাচ্ছে রাস্তার উপরে বাড়ি করার ফলে। রাস্তা দখল করে ইটের পাঁজা তৈরি হচ্ছে, ড্রেনগুলি ঠিক মতো পরিষ্কার হচ্ছে না, শহরের নোংরা ময়লা ঠিক মতো পরিষ্কার হচ্ছে না। কৃষি এবং শিল্পে ধীরে ধীরে অবক্ষয় দেখা দিচ্ছে। নাগরিক জীবনের এই যে অবক্ষয়, অধঃপতন হরপ্পা সভ্যতার পতন ডেকে আনে। অ্যান্ড লাস্ট বলা হচ্ছে কি যে কোনো ঐতিহাসিক বলছেন যে বৈদেশিক আক্রমণের ফলে হরপ্পা সভ্যতার পতন ঘটে। কেন তারা বৈদেশিক আক্রমণের কথা বলছে? তারা বলছেন যে কুয়ো, সিঁড়ি, রান্নাঘর এই সমস্ত জায়গায় একাধিক স্তূপীকৃত মৃতদেহ রয়েছে এবং এই মৃতদেহগুলির শরীরের পিছনের দিকে আঘাত রয়েছে। ঐতিহাসিকরা বলছেন যে কোনো বহিঃশত্রুরা আক্রমণ করেছে তাদেরকে, এবং এই বহিঃশত্রু আক্রমণের পর তারা যখন পালাতে যাচ্ছিল এলাকা ছেড়ে, তখন পিছন থেকে তাদের আক্রমণ করা হয়। তাই তাদের অধিকাংশের দেহে পিছন দিকে আঘাত রয়েছে। এবং বলছেন যে এই বৈদেশিক আক্রমণের ফলে হরপ্পা সভ্যতার পতন ঘটে। কারা আক্রমণ করেছিল? ঐতিহাসিকরা বলছেন যে বৈদেশিক আর্যদের আক্রমণের ফলে খ্রিস্টপূর্ব 1500 আর্যরা ভারতবর্ষে আসে। তাই পণ্ডিতরা মনে করছেন যে আর্যরা ভারতবর্ষে এসে আর্যদের সঙ্গে সিন্ধু অধিবাসীদের আর্যরা সিন্ধু অধিবাসীদের আক্রমণ করে এবং তাদের আক্রমণের ফলে কি হয়? হরপ্পা সভ্যতার পতন ঘটে। হরপ্পার মানুষেরা এলাকাটি ছেড়ে আরো দক্ষিণ দিকে সরে যায় এবং উত্তর ভারত জুড়ে আর্য সভ্যতার বিস্তার ঘটে। এভাবে উপরিউক্ত এই কারণগুলির জন্য হরপ্পা, মহেঞ্জোদারোর মতন উন্নত নগরকেন্দ্রিক একটি সভ্যতার পতন ঘটে। বেশ, আজকে এই পর্যন্তই থাক। পরের দিন আবার অন্য টপিক নিয়ে আলোচনা।